রাজ্যের বিভিন্ন জায়গায় মাঝে মধ্যেই তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ ওঠে। সেই তালিকায় নতুন সংযোজন। এবার বর্ধমান শহরের রাজনীতিতে তীব্র গোষ্ঠী কোন্দলের ছবি সামনে এসেছে। বর্ধমান যুব তৃণমূলের সভা থেকে পুকুর বোঝানো ও তোলাবাজির অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতার। একই সঙ্গে পৌরসভার ভোটে কি হয় সেটাও বুঝিয়ে দিলেন প্রণব চ্যাটার্জি। 21শে জুলাই উপলক্ষে শনিবার বর্ধমান রবীন্দ্র ভবনে শহর তৃণমূল যুব কংগ্রেসের তরফে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সেই সভা মঞ্চ থেকে শাসক দলের দুই নেতাকে একযোগে বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায়। সভায় বক্তব্য রাখার সময় প্রণব চ্যাটার্জি বলেন যে, পরেশবাবু, আপনার পাড়ায় শশাঙ্ক ঝিল বোঝানো হচ্ছে, এখন বোঝানো হচ্ছে ঢলদিঘি। 10 বিঘে ফ্ল্যাট হয়ে গিয়েছে, 5 বিঘে পড়ে রয়েছে। রাজনৈতিক নেতৃত্ব কি এইসব চুপ করে বসে দেখবে? এহেন মন্তব্যের মধ্যে দিয়ে প্রণব চ্যাটার্জি পরোক্ষে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন বলেই কেউ কেউ মনে করছেন। তিনি আরও বলছেন, দলীয় সভায় চাকরি, বেকারত্ব বা উন্নয়নের কোনো আলোচনা নেই, বরং বাড়ি তৈরি হলে নেতারা বলছেন ফার্স্ট ফ্লোর হলে যেন টাকাটা পৌঁছায়। এই অবস্থায় বর্ধমান পৌরসভার 28টি ওয়ার্ডের মানুষ আর পৌরসভা, সেখানে পৌরসভায় যারা রয়েছেন তারা কিন্তু কেউ ভোট দেবেন না। এমনিতেই বিগত লোকসভা, বিধানসভায় ফলাফল যা হয়েছে তা কিন্তু খুব একটা ভালো না। কি বলছেন প্রণব চ্যাটার্জি, শুনুন। বর্ধমান শহরের দিকে তাকিয়ে দেখুন। কদিন আগে পরেশবাবু বলেছেন যে এখানে পুকুর বোঝানো হচ্ছে, বুঝিও না বাবা। পরেশদা সিনিয়র লোক, 71 সালে আমরা যখন পৌর সদস্য ছিলাম, পরেশদা সেদিন ছিল। হ্যাঁ, সিপিএমের আমলে আমি অনেক পুকুরের নাম বলবো না, কয়েকটার নাম বলবো এই গর্জন গেটে আশেপাশে। বাঁদিকে লস্কর দিঘি সিপিএমের আমলে বুঝিত হয়েছে। রানীগঞ্জ বাজার থেকে একটু আগে বাঁদিকে ছিল কি কাঁটা পুকুর, আজ আর নাই। আর ঠিক গর্জন গেটের পাশে আর একটা পুকুর, আপনারা অনেকেই হয়তো নাম ভুলে গেছেন, মিদ্যে পুকুর, সেটাও নাই। কিন্তু পরেশবাবু, আপনার পাড়ার ওই অত বড় ঝিল, শশাঙ্ক ঝিল, সেই শশাঙ্ক ঝিল যে বোঝানো হচ্ছে, সেদিন বোঝানো হয়েছিল লস্কর দিঘি, এখন বোঝানো হচ্ছে ঢলদিঘি। 15 বিঘের ঢলদিঘি 10 বিঘে বুঝিয়ে ফ্ল্যাট হয়ে গেছে, আছে মোটে আর 5 বিঘে। কাজেই রাজনীতি যারা করেন তারা চুপ করে বসে দেখবেন? একবার ভেবে দেখুন তো, এই বর্ধমান জেলা যখন ঐক্যবদ্ধ জেলা ছিল, আমরা এই জেলাকে বলতাম কি, রুল অফ ইন্ডিয়া। রুল অফ ইন্ডিয়া কাকে বলে? জার্মানিতে রাইন নদীর ধারে মূল শিল্প তৈরি হয়েছিল। কি শিল্প? না কয়লা। কি শিল্প? না লোহা। কি শিল্প? না অ্যালুমিনিয়াম। সেটা একমাত্র ভারতবর্ষে এই জেলায় ছিল। এই জেলা বিভক্ত হলো, পশ্চিম বর্ধমান ওদিকে চলে গেল, পূর্ব বর্ধমানে কোনো ইন্ডাস্ট্রি নেই। একবার ভাবুন, যখন এটা ঐক্যবদ্ধ জেলা ছিল, সিপিএমরা দুটো কর্পোরেশন করেছিল, একটা দুর্গাপুর, একটা আসানসোল। বর্ধমান সেদিন সদর দপ্তর ছিল, কিন্তু কর্পোরেশন ছিল না। আপনারা বলতেই পারেন কর্পোরেশন করলে কি হবে? আপনাদের সামনে একটা উদাহরণ দিই। আজকের দিনে তাকিয়ে দেখুন, বর্ধমান শহরে টাকা নেই, টাকা নেই, টাকা নেই, তা নয়। রাজনৈতিক আন্দোলনের অর্থটা কি? অর্থনৈতিক আন্দোলন। বর্ধমান শহরে কতগুলো টোটো চলছে? 20,000 টোটো চলছে। আমাদের কিছু নেতা তাদের কাছ থেকে টাকা নিয়ে ভালো করে পকেট গুছুচ্ছেন। কিন্তু 20,000 টোটোর দাম কত? যদি 1 লাখ টাকা করে দাম হয়, প্রায় 200 কোটি টাকা লাগিয়েছে কারা? বেকার যুবকেরা। ব্যাংক লোন দেয়নি, সরকার একটা টাকাও দেয়নি। কিন্তু এই টাকাটা দিয়ে আমাদের শহরে যে ব্যবস্থাটা, পরিবহন ব্যবস্থার উন্নতি হয়েছে। কিন্তু আজ যদি বর্ধমানটা কর্পোরেশন হতো, যদি শক্তিগড় থেকে এদিকে চালিশ পর্যন্ত শহরটাকে বাড়িয়ে দেওয়া হতো,
তাহলে কিন্তু এখান থেকেই অনেক বেকার চাকরি পেত। এই একই সুরে সুর মিলিয়ে তৃণমূল নেতা আব্দুর রব কি বলছেন শোনাবো। জলের জন্য মানুষের বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য একটা টাকা পেয়েছিল, এটা আপনারা অনেকে জানেন না, পুরো কাউন্সিলররা জানেন, আর আমরা যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি আমরা জানি। সেই টাকা পুরসভার নেতৃত্বে কাজ হয়েছে, বিভিন্ন ওয়ার্ডে চলছে, খনন কার্য হয়েছে, যা হয়েছে সব ঠিক আছে, রাস্তা কাটা হয়েছে, ভাঙা হয়েছে, চোরা হয়েছে, ভালো হচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখতে হবে সেই টাকার একটা অংশ বেঁচে যাওয়ার পরিপ্রেক্ষিতে একটা পেপার ব্লক বলে রাস্তা দেখবেন, এখন সেই রাস্তা হচ্ছে দেখবেন না, এটা সেই পেপার ব্লক যে রাস্তা হয় বিভিন্ন এলাকায় ওয়ার্ডে হচ্ছে। বর্তমানে কটা ওয়ার্ড? 35টা ওয়ার্ড। তাহলে সেই টাকাটা বাঁচলে সমবন্টন ব্যবস্থার মধ্য দিয়ে 35টা ওয়ার্ডের রাস্তা চিহ্নিতকরণ করে সমানভাবে বন্টন করে 35টা ওয়ার্ডের রাস্তা বেছে করা যেত, উচিত ছিল, তাই তো? এটাই তো উচিত ছিল। কিন্তু পুরসভা তা করেনি। পুরসভা এগুলো আলোচনা হয় না। আমি পুরসভার ভিতরে থাকি না, কিন্তু অনেক খবর ভিতর থেকে আমি পাই। আমি রাজবিহারী কাছে আমি দায়িত্ব নিয়ে বলছি, ও নিশ্চয়ই স্বীকার করবে, এগুলো আলোচনা পুরসভার ভিতরে হয় না। একজন মাথার উপরে বসে বাইরে থেকে যা বলে দেয়। আপনাদেরকে শোনাবো কি বলছেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র। আজ বর্ধমান শহরে তৃণমূল কংগ্রেসে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় বর্ষিয়ান প্রভাবশালী তৃণমূল নেতারা যেভাবে তৃণমূলের বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরলেন তা দেখে আমরা আশ্বস্ত হলাম যে তৃণমূল এবার যেতে বসেছে। আমরা এতদিন যেসব অভিযোগ করে এসেছি, পৌরসভা ভোটে ছাপ্পা ভোট, উন্নয়ন কিছু হয়নি বর্ধমানে, শিল্প হয়নি, বেকারত্ব বেড়েছে, বেকারদের চাকরি দিতে ব্যর্থ তৃণমূল কংগ্রেস, এবং টোটোর যে দুর্নীতি, তৃণমূল নেতাদের টোটো ভাড়ায় খাচ্ছে এবং বর্ধমান শহরের প্রকৃত পরিকল্পনা নেই উন্নয়নের, সেই কথাও তৃণমূল নেতারা বলছেন। এবং যে কোনো বাড়ি তৈরি করতে গেলে স্থানীয় তৃণমূল নেতাদের যে কাটমানি দিতে হয় সেটাও বলছেন। এবং বর্ধমানে 35টা ওয়ার্ডে সেভাবে উন্নয়ন হয়নি, 28টা ওয়ার্ডে যে তারা হেরে আছে এবং পৌরসভা ভোটে ছাপ্পা ভোট দিয়ে জিতেছে সে কথা তৃণমূলের নেতারাই স্বীকার করছে। পৌরসভায় সঠিক পরিকল্পনা করা হয় না সাধারণ মানুষের উন্নতির জন্য, সে কথাও বলছেন। এর থেকে বোঝা যাচ্ছে যে বিজেপি এতদিন ধরে যেসব অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে করে এসেছিল সেগুলো শুধু অভিযোগ ছিল না, সেগুলো সত্য ছিল, সেটা কোনো রাজনৈতিক মন্তব্য ছিল না। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।